নমস্কার। শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আপনারা জানেন 18ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তারা আদালতে কর্মচারীদের সঙ্গে লড়াই করতে চান না, কর্মী বান্ধব সরকার এটি, আদালতে কর্মচারীদের সঙ্গে আইনি লড়াই হবে না। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমরা সংগঠনগতভাবে বিশ্বাস করি সরকার হচ্ছে মালিক, আমরা কর্মী শ্রমিক, কিন্তু সরকারের অন্ধ বিরোধিতা করার কোনো প্রয়াস আমাদের নেই। সরকার যদি আমাদের সঙ্গে কর্মী বান্ধব আচরণ করেন, আমরা সরকারের সেই সিদ্ধান্তকে অকুণ্ঠ চিত্তে সমর্থন করব। কিন্তু সরকার যদি কর্মীর স্বার্থের বিরুদ্ধে কিছু করেন, তাহলে আমরা অবশ্যই তার বিরোধিতা করব, আন্দোলন করব, প্রয়োজনে আইনি লড়াই লড়ব। কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যা জমা দিলেন, সেই কমপ্লায়েন্স রিপোর্টটা পুরো পড়ে আমাদের এই ধারণা হয়েছে যে সরকার শুধু যে সুপ্রিম কোর্টে আমাদের সঙ্গে আইনি লড়াই লড়বেন তাই নয়, পূর্বতন শাসক দলের নেতৃত্বে সরকার যতটা বঞ্চনা আমাদের করতে চেয়েছেন এই বকেয়া ডিএর বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার বিষয়ে, তার থেকেও বেশি বঞ্চনা বর্তমান শাসক দলের নেতৃত্বাধীন সরকার করতে চলেছেন। তবুও আমরা 18 তারিখের আগে সরকারের সর্বশেষ অবস্থানটা বুঝে নিতে চেয়েছিলাম। এই জন্য আমরা অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, যিনি অর্থ দপ্তরের দায়িত্বে, সেই প্রভাত কুমার মিশ্রের একটি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং আজকে সেই অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি। গতকালকেই ইমেলে আমরা যে বিষয়গুলোতে আলোচনা করব সেটি ইমেলে আমরা মাননীয় শ্রী প্রভাত কুমার মিশ্রের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তিনি বৈঠকের আগে নিজে প্রস্তুত হয়ে বৈঠকে বসতে পারেন, এবং সেটা আমরা সমাজ মাধ্যমে দিয়েছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এই স্মারকলিপিতে যে বিষয়টি উল্লেখ করতে আমরা ভুলে গেছি দুর্ভাগ্যজনকভাবে, সেটাই প্রথম তুলি। সেটা হচ্ছে যে পশ্চিম বাংলার রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু অবসরের পরে তারা দেশের বাড়ি চলে গেছেন। এই রকম 1596 জন পেনশনার আছেন 17টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে। বিহারে 714, ইউপিতে 363, উড়িষ্যায় 269, ঝাড়খণ্ডে 167, অন্যান্য জায়গায় হচ্ছে 83। এই 1596 জন ভিন রাজ্যে বসবাসকারী পশ্চিমবাংলার রাজ্য সরকারি পেনশনার, তারা আজও বকেয়া ডিয়ারনেস রিলিফ পাননি। তাদের বিষয়ে সরকার কি উদ্যোগ নিচ্ছেন, কতটা কবে নাগাদ তারা পেতে পারেন, এ সংক্রান্ত কোনো সময়সীমা মাননীয় শ্রী মিশ্র আমাদের জানাতে পারেননি। এবারে আমরা স্মারকলিপির বিষয়ে আসি। প্রথমেই যেটা 2 নম্বর পয়েন্টে আপনাদের যেতে বলবো, সেখানে আমরা যে ভুল হিসেবে পূর্বতন সরকার এই বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দিতে শুরু করেন, তাতে 16 থেকে 19 আমাদের যা প্রাপ্য ছিল তার থেকে 57% কম আমরা পেয়েছি, এবং তখনই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, সরকারকে স্মারকলিপি দিই, তারা শোনেননি। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান সরকারও সেই একই নীতিতে চলছেন এবং সেইভাবেই কর্মচারীদের বঞ্চনা বিষয়টা একেবারে চালু রাখতে চাইছেন। তা আমরা মাননীয় প্রভাত কুমার মিশ্রকে বলেছি যে আপনি তো 1/1/2016 আমাদের 125% ডিএ দিয়েছেন সরকার, অথচ আপনি বকেয়া ডিএ দেওয়ার হিসেব করার সময় লিখছেন সেটা হিসেব করছেন 100%। তা আমরা তো 125% ডিএ এআইসিপিআই অনুসারে পেয়েছি, তাহলে আপনি বকেয়া হিসেব করার সময় 100% ধরছেন কেন? অর্থাৎ 25% ডিএ তো আমাদের থেকে কেটে নিচ্ছেন, এবং প্রতিটা স্তরে
এইভাবে বড় মাপের শতাংশে আমাদের ডিএর টাকা কেটে নিচ্ছেন বলেই 57% কম আমরা পাচ্ছি। এটা কেন হবে? এবং আরেকটি বিষয়, আপনি বলুন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কেন্দ্রীয় সরকার তৈরি করে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয় সিমলায় লেবারগুলোতে। সেখানে 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল তারা প্রতি মাসে তাদের রাজ্যের যে নির্দিষ্ট কিছু জিনিসপত্রের দাম কত সেই দাম তারা পাঠান, পশ্চিমবঙ্গ সরকারও পাঠান। সিমলার লেবারগুলো শুধু যেটা করেন, এই 28টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চলের পাঠানো যে দ্রব্যমূল্য তালিকা তার একটা গড় করেন, গড় করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ঠিক করেন। তাহলে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরিতে রাজ্য সরকারেরও ভূমিকা এবং সমর্থন আছে। তা আপনি তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সেই ডিএ পান, আপনি আইএএস অফিসার, তাহলে আপনি আমাদের ক্ষেত্রে স্টেট বেসড একটা সিপিআই আপনি কোথা থেকে এনেছেন? এর তো কোনো অস্তিত্ব নেই। তিনি বলেছেন আমরা স্টেট বেসড সিপিআইটা এনেছি এই কারণে, শুধু এটুকু দেখাতে যে এটা এআইসিপিআই এর থেকে কম, কিন্তু আমরা ক্যালকুলেশনে এটা কিন্তু ব্যবহার করিনি। কম পাওয়ার যে কথাটা আপনারা বলছেন সেটা হয়েছে, আমরা 605 এআইসিপিআই ধরেছি। উনি নিজেই আমাদের ছবি এঁকে দেখিয়েছেন গ্র্যাব করে যে 2006 সালে এআইসিপিআই ছিল 536 পয়েন্ট, 2007 সালে এআইসিপিআই ছিল 605 পয়েন্ট, আবার 2008 সালে এআইসিপিআই ছিল 536 পয়েন্ট। তাহলে 2006-এ 536 পয়েন্ট, 2008-এ 536 পয়েন্ট, 2007-এ 605 পয়েন্ট। প্রশ্ন হচ্ছে, পঞ্চম রাজ্য বেতন কমিশনের কার্যকাল শুরু হয়েছে 1/1/2006 থেকে। সেটা কার্যত আমরা পেয়েছি এপ্রিল 2008 থেকে, যেটা সুপ্রিম কোর্ট আমাদের দিতে বলেছেন। তাহলে আপনি হয় 2006-এর এআইসিপিআই 536 পয়েন্ট ধরবেন, অথবা 2008-এর এআইসিপিআই 536 পয়েন্ট ধরবেন। তাহলে আপনি কোন যুক্তিতেই 605 পয়েন্ট ধরলেন? উনি কিন্তু আমাদের কোনো ব্যাখ্যা দিতে পারেননি যুক্তিগ্রাহ্য, শুধু বলেছেন কর্মীদের ভালোর জন্যে, কর্মীদের স্বার্থের দিকে তাকিয়ে তারা নাকি এটা করেছেন। এখন যে কাজ করতে গিয়ে কর্মীদের প্রাপ্যের 57% কম তারা পান, সেটা কি করে কর্মীদের ভালোর জন্য হয় সেটা আমাদের বোধগম্য হয়নি। আমরা আমাদের প্রতিবাদ তাকে জানিয়েছি এবং এইটা নিয়েই দীর্ঘ 2 ঘন্টার বৈঠকের বেশিরভাগ সময়টা কিন্তু এই বিষয়টা নিয়েই কেটে গেছে। তারা আমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি, রাজ্য সরকার কিন্তু এই অবস্থাতেই আছেন, অর্থাৎ তারা ওই 605 পয়েন্ট ধরে 57% কম যাতে আমরা পাই সেই ব্যবস্থাটাই করে রেখেছেন। এবং সুপ্রিম কোর্টে আগের সরকার 100% নিউট্রালাইজেশনের নামে প্রাপ্যের থেকে 57% কম আমাদের দিয়েছিলেন। এই সরকার আবার সুপ্রিম কোর্টে বলেছেন যে 85% নিউট্রালাইজেশন তারা করতে চান। তার মানে এই 57%টা আরও বাড়বে এবং আমাদের প্রাপ্য যেটা আমরা 43% পেয়েছি মাত্র, সেইটা আরও কমবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এবারে আসুন কেএমসি এলাকার পেনশনাররা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হিসেব দিয়েছেন যে কেএমসি এলাকায় পেনশনার আছেন 25,588। তার একটা ব্রেকআপও দিয়েছেন, সেটা হচ্ছে এসবিআইয়ে মানে স্টেট ব্যাংকে 14,197, পিএনবিতে 4,786, ইন্ডিয়ান ব্যাংকে 2,035, ইউকো ব্যাংকে 1,105, ব্যাংক অফ বরোদায় 1,000, ব্যাংক অফ ইন্ডিয়া 941, কানাডা ব্যাংক হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক হচ্ছে 716, ইউনিয়ন ব্যাংক 233, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 224, ব্যাংক অফ মহারাষ্ট্র 50, আউটসাইড বেঙ্গল 3, মোট 25,588। কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক ঘুরে
যে তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে পেনশনারের সংখ্যা কিন্তু এর থেকে অনেক বেশি কেএমসি এলাকায়। বিষয়টি আমরা তার গোচরে আনি, তিনি বলেছেন বিষয়টি দেখব। এবারে তিনি যে সর্বশেষ হিসেব দিয়েছেন যে কেএমসি এলাকার ব্যাংক থেকে পেনশন নেন এমন পেনশনারদের টাকা ডিসবার্স করা শুরু হয়ে গেছে। তিনি আমাদের আজকের দিনের তথ্য দিয়েছেন, অর্থাৎ 14ই আগস্ট 2026, যে ব্যাংক অফ বরোদা 376 জনকে দিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2032 জনকে দিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1594 জনকে দিয়েছে, ইন্ডিয়ান ব্যাংক 1477, কানাড়া ব্যাংক 350, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 785, ইউকো ব্যাংক 187, ব্যাংক অফ ইন্ডিয়া 124, ইউনিয়ন ব্যাংক 114, টোটাল 7039। অর্থাৎ আজ পর্যন্ত কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন নেন এরকম পেনশনারদের রাজ্য সরকারের হিসেবে 25,588। আমাদের কিন্তু সংখ্যাটা আরও বেশি, অনেকটা বেশি বলে আমাদের যা তথ্য আমরা পেয়েছি তাতে রয়েছে প্রায় 49,000। তা যতক্ষণ না সমস্ত তথ্যটা পাচ্ছি আমরা সেটা অ্যাকুরেট বলতে পারছি না, কিন্তু সেই সংখ্যাটা 25,588 থেকে অনেক বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তা এ পর্যন্ত 7,039 জন পেয়েছেন। এখানে দুটো বিষয় বলবো। যদি এই তথ্য নিশ্চয়ই সরকার যখন আজকে সর্বশেষ তথ্য দিয়েছেন এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইন চার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট দিয়েছেন, সেটা নিশ্চয়ই প্রামাণ্য তথ্য এরা পেয়ে গেছে। এখানে একটা অনুযোগ আমাদের থাকবে যে কলকাতা কেএমসি এলাকার ব্যাংক থেকে পেনশন নেন এমন পেনশনাররা রোজ আমাদের ফোন করছেন এবং কার্যত তাদের ফোনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বেশ সমস্যার মধ্যে পড়েছে। তো এই 7,039 জন তারা টাকা পেয়ে গেলেন, আমাদের কিন্তু কেউ ফোন করে বলেননি তারা আদৌ পেয়েছেন কিনা আমরা জানি না, এবং কি পরিমাণ পেয়েছেন, যেটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা তাদের ফোন আশা করছিলাম যারা পেয়েছেন, যে তারা কতটা পেলেন, যার ফলে তাদের কি পদমর্যাদা ছিল সেই হিসেবে আমরা বুঝতে পারবো যে তারা কতটা কম পেলেন, ঠিক পেলেন কিনা, কিন্তু সেটা আমরা জানতে পারিনি। যাই হোক, 7,039 জন পেয়েছেন এবং উনি বলেছেন বাকিরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা কিন্তু ওনার বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি যেটা বলেছেন আমি সরাসরি সেই কথাটা তুলে দিলাম। এর দায়িত্ব কিন্তু আমাদের নয়, এর দায়িত্ব সম্পূর্ণভাবে অর্থ দপ্তরের সর্বোচ্চ কর্তার, সরকারের। এবারে আসুন, মনিটরিং কমিটিতে আমরা এর আগেই বলেছি যে আমরা যে বক্তব্য মনিটরিং কমিটিতে দিল্লিতে গিয়ে রেখে এসেছিলাম এবং এফিডেভিট আকারে সেই বক্তব্য লিখিতভাবে দিয়ে এসেছিলাম, রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্টে দুটি সংগঠনের এই মনিটরিং কমিটির সাবমিশনের পয়েন্ট ওয়াইজ অ্যান্সার দিয়েছেন, কিন্তু আমাদের সংগঠনের যারা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যাদের সংগঠনের নামে এই মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই কনফেডারেশনের কিন্তু সাবমিশনের পয়েন্ট ওয়াইজ উত্তর দেননি। আমরা তাকে স্পষ্ট বলেছি যে আমরা মনে করছি যে সুপ্রিম কোর্টের কাছে আমরা মনিটরিং কমিটিতে কি নির্দিষ্ট কি বক্তব্য বলেছি সেটা যাতে না পৌঁছয়, এই জন্যই আপনারা এটা করেছেন। উনি বলেছেন নিছক ভুল। আমরা তাকে অনুরোধ করেছি তাহলে আপনি একটা সাপ্লিমেন্টারি কমপ্লায়েন্স রিপোর্ট ইমিডিয়েট মামলার আগে আপনি সুপ্রিম কোর্টে জমা দিন, যেখানে আমাদের সাবমিশনের পয়েন্ট ওয়াইজ অ্যান্সার থাকবে। এবারে আসুন, ওয়ার্ক চার্জ কর্মী, ডেলি রেটেড কর্মী, ডিএ প্রাপক সরকারি চুক্তিভিত্তিক কর্মী, এরা কিন্তু বকেয়া ডিএর 1 পয়সা এখনো পাননি। আমরা তাকে এই বিষয়টি বলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বলেছিলাম। এখনো পর্যন্ত সরকার ওয়ার্ক চার্জ কর্মচারী,
সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, ডেলিগেটেড কর্মচারীদের সম্পর্কে কোনো রকম সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেননি। এবারে আসুন গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিষয়ে তারা সব থেকে বেশি উদ্বেগে আছে। আমরা বারবার বলেছি যে অনেকগুলি কারণে তারা এই বকেয়া ডিএ পাওয়ার আইনি অধিকার তাদের রয়েছে, এবং আমি এই শ্রী মিশ্র, মাননীয় শ্রী মিশ্রকে একদম সুপ্রিম কোর্টে সরকারের দেওয়া তালিকা আমি তুলে দিয়েছি, বলেছি যে এই তালিকায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে এস্টিমেটেড ইম্প্যাক্ট অন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার ইমপিম্ড অর্ডার এই শিরোনামে যে তালিকা দিয়েছেন তার 3 নম্বর কলমে একদম সুনির্দিষ্টভাবে লিখেছেন গ্র্যান্ট ইন এড এমপ্লয়িজদের জন্য এত খরচ। তাহলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু মেনে নিয়েছেন এই মামলার অন্তর্ভুক্ত হচ্ছেন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মচারীরা। সরকারের শাসক দলের পরিবর্তন হয় কিন্তু সরকার কন্টিনিউইং বডি, এবং রোপা 2009-এ এই গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মচারীরাও অবসরপ্রাপ্তরাও যে রাজ্য সরকারি কর্মচারীদের মতো সমহারে ডিএ এবং ডিআরনেস রিলিফ পাবেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেটা সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট। উনি বিষয়টা স্বীকার করেছেন, কিন্তু বলেছেন আসলে মনিটরিং কমিটি আমাদের বলেছে যে এটা আইনি অধিকার নয়, গ্র্যান্ট ইন এড এই মামলার আওতার মধ্যে আসছে না, ওই জন্য আমরা দিয়েছি। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে তাকে বলেছি যে মনিটরিং কমিটি আপনাদের বলল, আপনারা সেইটা হুবহু লিখে দিলেন কমপ্লায়েন্স রিপোর্টে, আপনাদের নিজেদের কোনো বিবেচনা নেই। আপনারা মনিটরিং কমিটি ঠিক বলল না ভুল বলল এটা আপনারা দেখবেন না। উনি বলেন, আমরা বললাম আপনি পরিষ্কার করে বলুন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রাজ্য সরকার এই বকেয়া ডিএর টাকা দেবে কি দেবে না। উনি আমাদের বলেছেন যে রাজ্য সরকার তাদের দেওয়ার ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছে, এবং গতকালকেই নাকি একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের সম্পর্কে আলোচনা হয়েছে, এবং তাদের দেয়া যাচ্ছে না শুধুমাত্র একটা কারণে যে তাদের সমস্ত সার্ভিস বুক থেকে আরম্ভ করে সমস্ত রেকর্ড ম্যানুয়ালি রাখা এত হ্যাপাজার্ড হইতে আছে যে তাদের ওই হিসেব একবারে কমপ্লিট করে হিসেব করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, শুধু ওই কারণে দেয়া যাচ্ছে না। বিষয়টা আমাদের খুব বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমরা তাকে স্পষ্ট বলেছিলাম, দেখুন এই সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়, এটা রোপা 2009-এর উপর রায়, এবং শুধুমাত্র রোপা 2009-এর সময়সীমার মধ্যেই এটা কার্যকর। ষষ্ঠ রাজ্য বেতন কমিশন বা সপ্তম রাজ্য বেতন কমিশনে সুপারিশ এবং তার সংশ্লিষ্ট রোপায় এই রায়ের কিন্তু কোনো প্রভাব নেই। তাহলে আপনারা যদি গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ এবং ডিআরনেস রিলিফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে তাদের আইনি অধিকার হিসেবে এটা দিতে আপনাদের আপত্তিটা কোথায়? কারণ আইনি অধিকার হিসেবে দিলেও আপনাকে সেই টাকাটা তাদের দিতে হবে, আবার আইনি অধিকার নয় এরকম হিসেবে দিলেও আপনাদের সেই টাকাটা দিতে হবে। তাহলে আপনারা কমপ্লায়েন্স রিপোর্টে তাদের এই রায়ের আওতার বাইরে রাখতে বললেন কেন? ওনার বক্তব্য বা যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের সমস্ত কর্মরত কর্মীরা, অবসরপ্রাপ্ত কর্মীরা স্পষ্ট শুনে নিন। আজকে মাননীয় শ্রী প্রভাত কুমার মিশ্র, এসিএস ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট, আমাদের বলেছেন সরকার গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এপ্রিল 2008 থেকে
ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএ দেবো না এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেননি। তাদের ডিএ, এই বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দেয়া হবে, কিন্তু ওই বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে ম্যানুয়াল সার্ভিস বুক, ম্যানুয়াল সব হিসেবপত্র, তার জন্য নাকি তারা দিতে পারছেন না। এখন সরকারের বক্তব্য, অর্থ সচিবের বক্তব্য যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের তারা বকেয়া ডিএটা দেবেন। আমরা খুব সুনির্দিষ্টভাবে বলি, আমাদের কাছে এই বক্তব্য খুব যুক্তিগ্রাহ্য হয়নি। কারণ টাকাই যদি দেবেন তাহলে আইনি অধিকার হিসেবে টাকাটা দিতে আপত্তি কোথায়? আইনি অধিকার হিসেবে টাকাটা দিলেও যে টাকা খরচ করতে হবে রাজ্য সরকারকে, আইনি অধিকার না হিসেবে দিলেও সেই টাকা রাজ্য সরকারকে খরচ করতে হবে। তাহলে রাজ্য সরকার তাদের আইনি অধিকারের বাইরে রাখতে চাইছেন কেন? আমি 18 তারিখে সুপ্রিম কোর্টে কি হবে তো আগাম বলতে পারবো না, আমরা এই সমস্ত বিষয়গুলো তুলব। কিন্তু আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথা বলেছেন, আপনাদের শুনতে ভালো লাগুক খারাপ লাগুক, আমি আপনাদের বলছি প্রত্যেকটি গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের সেক্টরগুলো, অর্থাৎ শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, মাধ্যমিক শিক্ষকরা, উচ্চ মাধ্যমিক শিক্ষকরা, শিক্ষক কর্মীরা, গ্রন্থাগার কর্মীরা, ট্রান্সপোর্ট পরিবহন নিগমের কর্মীরা, বিভিন্ন আন্ডারটেকিংসের কর্মীরা, তাদের বিভিন্ন সংগঠনকে কিন্তু আলাদা আলাদাভাবে হাইকোর্টে রিট পিটিশন করে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ সরকার কোনো ভাবনা চিন্তা না করে শুধুমাত্র মনিটরিং কমিটির কথায় আপনাদের আইনি অধিকারের এই রায়ের আওতার বাইরে রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন, এইটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাই আপনাদের রিট পিটিশন করতেই হবে। রিট পিটিশন করলে আপনাদের এগোলে সর্বনাশ, পেছলে বংশনাশ দশা। আমাদের মনে হচ্ছে, আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে আমাদের যে ধারণা হয়েছে, যে রিট পিটিশন করে আপনাদের অধিকার দাবি করাটা ওই 5ই ফেব্রুয়ারির রায়কে দেখিয়ে, এই রায় একটা মহা অস্ত্র আপনাদের সামনে তুলে দিয়েছে, এটার প্রয়োজন রয়েছে। যদিও যে মুহূর্তে আপনারা মামলা করবেন সেই মুহূর্তেই কিন্তু সরকার বলবে যে আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিলাম, কিন্তু এই মামলা হয়ে গেল, সাবজুডিস হয়ে গেল। এক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের আইনজীবী, অত্যন্ত আইনের বিষয় তো আমরা অত বুঝবো না, আইনজীবীরা বুঝবেন। উনি কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে আপনাদের রিট পিটিশন করতেই হবে। আর গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সরকার বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দেওয়ার বিষয়ে তারা সহমত, তারা দেবেন, তার জন্য মিটিংও করছেন। এইটা আমাদের মাননীয় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র বলেছেন। এই বক্তব্যে আমাদের কোনো দায় নেই। এবারে আপনারা চিন্তা করুন যে আপনারা কি করবেন। এবারে আসুন, সুপ্রিম কোর্টের যে কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে কিছু সংখ্যায় ই সার্ভিস বুক স্ক্যান করে ই সার্ভিস বুক হয়েছে, বাকি বিরাট সংখ্যায় সার্ভিস বুক কিন্তু ই সার্ভিস বুক এখনো পর্যন্ত হয়নি, স্ক্যান হয়নি। আমরা বলেছি আপনারা দ্রুততার সঙ্গে এটা করুন, আর যদি না পারেন তার ডাউন সোর্সিং করুন, বেসরকারি সংস্থাকে দিয়ে দিন এই কাজটা করার জন্য। আপনারা এই সার্ভিস বুক স্ক্যান করতে পারবেন না, তার জন্য কর্মচারীরা দিনের পর দিন বসে থাকবে তাদের বকেয়াটা পাওয়ার জন্য, তার সুদ তো আপনারা দেবেন না, এটা করুন। আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা দেখবেন আমাদের স্মারকলিপির 8 নম্বর পয়েন্টে আছে, দ্বিতীয় পাতায় 8 নম্বর পয়েন্টে, যে
চিফ সেক্রেটারি সই করা একটি জাল সরকারি আদেশনামা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পে কমিশন সম্পর্কে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। 5% কি বলে আপনার ইনক্রিমেন্ট, তারপরে ডিএর স্ট্যান্ডিং অর্ডার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এরকম কিছু চিফ সেক্রেটারির স্বাক্ষরিত আদেশনামা সমাজ মাধ্যমে ঘুরছে। তা সরকারের একটা সম্মান আছে, সরকারের একটা মর্যাদা আছে, সরকারের একটা মানে আদেশনামার একটা আলাদা গুরুত্ব আছে। তা এতদিন এরকম একটা ফেক আদেশনামা ঘুরে বেড়াচ্ছে, একটা জাল আদেশনামা মুখ্য সচিবের সর্বোচ্চ কর্তৃপক্ষ তার জাল আদেশনামা ঘুরে বেড়াচ্ছে, অথচ আপনারা কিছু করছেন না। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা ইমিডিয়েট সাইবার ক্রাইমে এর বিরুদ্ধে এফআইআর করুন এবং তদন্ত করে কারা এই জাল অর্ডার ছাপিয়ে সরকারকে অপদস্থ করতে চাইছে এবং কর্মী সমাজকে বিভ্রান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। উনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আজকেই এফআইআর হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়াত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা প্রয়াত হয়েছেন, তারপর তাদের আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও কাজটা সেই গড়িমসির তরে আছে। আমরা এই কাজটা খুব দ্রুত করার জন্য আমরা তার কাছে দাবি জানিয়েছি। এবারে এই সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত বিষয় ছাড়াও কিছু বিষয় আমরা তার কাছে তুলেছি। তার 1 নম্বর পয়েন্ট ছিল যে পুরাতন পেনশন স্কিমের বদলে নতুন পেনশন স্কিম আনার কোনো সিদ্ধান্ত সরকার নিয়েছেন কি না। উনি বলেছেন এখনো সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেননি এখনো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যেটা বহু দিন ধরে সোচ্চার যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আমূল সংস্কার করতে হবে। 2009-এর রেটে আজকেও ডাক্তারবাবু থেকে শুরু করে বেড চার্জ থেকে শুরু করে ওষুধের দাম, বিভিন্ন শল্য চিকিৎসার খরচ ইত্যাদি সমস্ত কিছু সেই 2009-এর রেটে আজও চলে। স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমরা বেসরকারি বড় বড় হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তারা মুখের উপর বলে দেয় আমরা ভিখিরিদের চিকিৎসা করি না। আপনাকে এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করাতে গেলে আজকের দরে যে বাড়তি টাকা লাগবে সেটা আপনাদের ক্যাশে নগদে দিতে হবে, তবেই ভর্তি হবে। এবং বহু নামি দামি বেসরকারি হাসপাতাল আমাদের রুগী ভর্তি করে না, তারা বলে বেড নেই। তো উনি একটা বিষয় আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছেন যে অবিলম্বে রাজ্য সরকার এরকম একটি আদেশনামা প্রকাশ করতে চলেছেন যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে সর্বশেষ যা যা রেট আছে সেই রেট ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমেও লাগু হবে। অর্থাৎ 2009-এর রেট আর থাকছে না। সরকার আমাদের এই বক্তব্যের সঙ্গে সহমত হয়ে আমরা চেয়েছিলাম 2026-এর যে রেট সেই রেট করার, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে যে রেট দেয়া হয় একেবারে সর্বশেষ সেইটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্ষেত্রে তারা লাগু করবেন বা কার্যকর করবেন। আরেকটি বিষয় আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকেও বলেছিলাম, আজকেও আমরা দাবি করেছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন বা পুরসভা থেকে আরম্ভ করে পঞ্চায়েতেরটা অন্তর্ভুক্ত হলেও এখনও বাস্তবে কার্যকর হয়নি, সকলকে আনতে হবে। এবং আমরা হিসেব করে রাজ্য সরকারকে দেখিয়ে দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারের একটা প্রফিটেবল স্কিম এবং এর জন্য রাজ্য সরকার রাজকোষে প্রচুর টাকা তাদের লাভ হয়, তাদের টাকা আসে, রাজকোষ থেকে 1 পয়সা খরচা করতে হবে না। এই বিষয়ে কিন্তু আজকেও আমরা কোনো প্রতিশ্রুতি পাইনি, শুধু বিবেচনা করা হবে এই বিষয়টা আমরা শুনেছি। 7ম রাজ্য বেতন কমিশনের আওতা থেকে 25টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাদ্রাসা বোর্ডকে বাদ দেওয়া হয়েছে। অথচ 6ষ্ঠ রাজ্য বেতন কমিশনে এরা অন্তর্ভুক্ত ছিলেন। আমরা স্মারকলিপিতে লিখিতভাবে তো দিয়েছি এবং আমরা বলেছি যে অবিলম্বে
এদেরকে সপ্তম রাজ্য বেতন কমিশনের আওতার মধ্যে আনতে হবে। উনি বিষয়টি আরও উচ্চ মহলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন, এরকম আশ্বাস আমাদের দিয়েছেন, যাতে ওনারা এই সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত হন। এবং এই সংক্রান্ত 10 নম্বর পয়েন্টে আপনি দেখবেন যে আমরা প্রাথমিক শিক্ষকদের টেট নিয়ে যে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা এবং তাদের একটা মানে মানসিক অশান্তি, মানসিক বিপর্যয়ের সম্মুখীন প্রাথমিক শিক্ষকরা হয়েছেন। তারা পঠন পাঠনের কাজ করবেন কি, যে তাদের যবেই তারা কাজে যোগ দিন, সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের তাদের টেট পাস করতেই হবে। টেট পাস না করলে তাদের চাকরি থাকবে না। আর যাদের 5 বছর আর চাকরি আছে তাদের ক্ষেত্রে টেট পাস না করলে আর পদোন্নতি হবে না। এইরকম জায়গায় আমরা বলেছি যে এই বিষয়টা আপনারা দেখুন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে টেট নিয়ে যাতে একটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সম্মানজনক, মঙ্গলজনক এবং তাদের দুশ্চিন্তা দূর করতে পারে, এরকম একটা সিদ্ধান্ত আপনারা নিন। কারণ আপনি নিশ্চয়ই মানবেন যে যখন টেট বাধ্যতামূলক ছিল না, তখন যে সমস্ত প্রাথমিক অর্থাৎ জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার আগে, তার আগে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদেরও টেট বাধ্যতামূলকভাবে দিতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। তো উনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন, এটা বলেছেন। এবারে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে বৈঠকেও আমরা বলেছিলাম, আজকেও বলেছি যে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পান। এরকম অসংখ্য চুক্তিভিত্তিক কর্মী নামমাত্র বেতনে কাজ করছেন, এদের বেতন বৃদ্ধি সে বিষয়ে কোনো আশ্বাস আমরা পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল সম কাজে সম বেতনের ভিত্তিতে সমস্ত চুক্তিকর্মীদের মজুরি বা বেতন পুনর্নির্ধারিত হবে এবং অবসরের পরে তাদের যে সামাজিক সুরক্ষা অর্থাৎ পেনশন, এই বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। এই বিষয়েও আমরা কোনো আশ্বাস পাইনি। জীবিকা সেবকরা পঞ্চায়েত স্তরে 9 বছর ধরে বেতন পাচ্ছেন না, এদের বেতন চালুর বিষয়েও উনি আমাদের কোনো নির্দিষ্ট আশ্বাস দিতে পারেননি। 7 নম্বর পয়েন্টে আমরা বলেছি যে অর্থ দপ্তরের 35 নম্বর পিএসসির রেগুলেশনে 35 নম্বর রেগুলেশন এনে পূর্বতন সরকার পিএসসির মতো সাংবিধানিক, নিরপেক্ষ, স্বশাসিত, সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি সংস্থাকে অর্থ দপ্তরের একটি বিভাগ বা একটি শাখায় পরিণত করেছেন। তার স্বাধিকার, তার সাংবিধানিক চরিত্র বিনষ্ট হয়ে গেছে। অবিলম্বে এই 35 নম্বর রেগুলেশন বাতিল করে পিএসসিকে বাম আমলে যেরকম সাংবিধানিক, সরকারের নিয়ন্ত্রণমুক্ত, স্বশাসিত, নিরপেক্ষ নিয়োগ সংস্থা ছিল সেইভাবে গড়ে তুলুন, তার পরিকাঠামো বৃদ্ধি করুন এবং পিএসসির মাধ্যমে কর্মী আধিকারিক বৃদ্ধি করুন এবং পিএসসির মাধ্যমে সমস্ত নিয়োগের ব্যবস্থা করুন। এবং বিশেষত WBCS নিয়োগ 2016-17 ওই যে ব্যাচে 13 পে WBCS প্রথম হয়েছিলেন ওই প্রশান্ত বর্মন, তার পিএসসির তদন্তের বিষয়টা, এই দুটি বিষয়ও কিন্তু তিনি বিবেচনার আশ্বাস দিয়েছেন। কোনো মানে প্রতিশ্রুতি আমরা পাইনি। সরকারের সঙ্গে আমাদের বৈঠক কর্মী পক্ষের জন্য বৈঠকের জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি গঠনের কথা মুখ্যমন্ত্রীর বৈঠকেও বলেছিলাম, আজকেও বলেছি, কোনো আশ্বাস পাইনি। সব মিলিয়ে আজকের এই দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময়ের আলোচনায় যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, 1 নম্বর যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্যদের অন্তর্ভুক্ত, সমস্ত রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি রাজ্য সরকার কিন্তু এখনো বিবেচনার মধ্যে আনেননি। এ বিষয়ে আমাদের আন্দোলন করে যেতে হবে। 2 নম্বর বিষয়, কেএমসি এলাকার পেনশনারদের সরকারের সর্বশেষ হিসেব অনুসারে 7,039 জন ইতিমধ্যে তাদের বকেয়া পেয়ে গেছেন, বকেয়ার 50%, আর আরও বাকি আছে। কিন্তু এটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য এখনো পর্যন্ত নেই। গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনস সম্পর্কে, ইনস্টিটিউশনসের
কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার ব্যাপারে আশ্বাস বা প্রতিশ্রুতি পেয়েছি যে সরকার এই ব্যাপারে সদর্থক চিন্তাভাবনা করছে। একাধিক মিটিং হয়েছে, কিন্তু যেহেতু তাদের সার্ভিস বুক থেকে আরম্ভ করে সমস্ত কাগজপত্র ম্যানুয়াল সেগুলোকে মানে প্রয়োজনীয় শেপে এনে তাদের বকেয়া হিসেব করাটা অত্যন্ত কঠিন, সেই জন্য তাদের দেরি হচ্ছে। তাদের দেয়া হবে, কিন্তু তাদের দেয়াই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে তাদের আইনের আওতার থেকে, আইনিভাবে দেওয়ার আওতার থেকে, সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার আওতা থেকে কেন তাদের বাদ দিতে চাইছেন সরকার, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয়। কাজেই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আমি বলবো যে সরকার আমাদের বলেছেন, অর্থ সচিব আমাদের বলেছেন আপনাদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেয়া হবে। আমরা কিন্তু এ বিষয়ে কোনো কথা বলছি না, শুধু আজকের সভায় যে কথা উনি বলেছেন আমরা সেইটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সংগঠনের পক্ষ থেকে কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো রকম বলছি না যে হ্যাঁ দেয়া হবে। সরকার অর্থ সচিব বলেছেন, আমরা সেটা বললাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে উঠেছে, আমরা বলেছি যে 1974 সালে ওয়ার্ক চার্জ কর্মচারীদের ক্ষেত্রে তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে 3 বছর চাকরি করলে তাদের কোয়াজি পার্মানেন্ট করা হবে এবং তাদের ছাঁটাই করা যাবে না। 10 বছর চাকরি করলে তাদের রেগুলারাইজেশন করা হবে। তা 2011 সালে পূর্বতন সরকার ওই একটা সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে মিথ্যাভাবে রায়টার অপপ্রয়োগ করে তাদের রেগুলারাইজেশন বন্ধ করে দিয়েছেন। অথচ উমাদেবী অ্যান্ড আদার্স ভার্সেস কর্ণাটক, স্টেট অফ কর্ণাটক মামলায় যে এই রেগুলারাইজেশন বন্ধের কোনো নির্দেশ নেই, সেটা পরবর্তীকালের যাজ্ঞ মামলায় সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে। এই রেগুলারাইজেশন যাদের তাদের করা হয়, এই জন্য মুখ্যমন্ত্রী বৈঠকেও বলেছিলাম, আজকেও বলেছি, কিন্তু কোনো আশ্বাস পাইনি। সব মিলিয়ে আমরা আজকে শুধু সেটাই বললাম যেটা আজকের বৈঠকে আলোচিত হয়েছে। আমরা যা বলেছি মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট বলেছেন। আমাদের নিজস্ব কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি কিন্তু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।